আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বা বিজেএস এর দণ্ডবিধি নিয়ে। দণ্ডবিধি তৃতীয় যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল, তৃতীয় যে বিজেএসটা, সেটা হয়েছিল 2007 সালে। সেই 2007 সালে যে দণ্ডবিধি যে প্রশ্নটা ছিল লিখিত, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করব। এবং এর আগে একটা কথা বলিনি, আমি হচ্ছি অ্যাডভোকেট বিল্লাল খান জিম। সবসময় আপনাদের সাথেই থাকি, সাথেই থেকে চেষ্টা করি যে বার কাউন্সিলকে কিভাবে সহজভাবে বোঝানো যায়, এবং এটা কিন্তু জুডিশিয়াল পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাদের কাজে লাগবে। একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলি, আমি বিগত বছরের যে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু বিশ্লেষণ করে দেখলাম যে বার কাউন্সিল পরীক্ষার অনেক প্রশ্নই জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রশ্ন থেকেই আসে, যার জন্য আমাদেরকে কিন্তু এই জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রশ্নগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। আর হচ্ছে 1 মাস 2 মাসে বার কাউন্সিল পড়ে প্রিপারেশন নিয়ে তারপর বার কাউন্সিল শেষ করে ফেলবো, এইটা কিন্তু ভাবাটাই বৃথা। যার জন্য আমাদেরকে কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি লাগবে। একটা বছর ব্যাপী যদি একটা ভালো প্রস্তুতি থাকে, তাহলেই কেবলমাত্র বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নামের আগে অ্যাডভোকেট শব্দটা লাগানো সম্ভব। ঠিক আছে, খুব বেশি ভনিতা না করে সরাসরি পড়ায় চলে যাচ্ছি। প্রথম যে প্রশ্নটা ছিল যে প্যানাল কোডের বিধান অনুযায়ী অপরাধীদেরকে কোন কোন দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। তাহলে 1 নম্বর প্রশ্ন, অপরাধীদের দণ্ড কি কি হতে পারে। গেল এটা একটা অংশ। আরেকটা অংশ কি, যে এরপরে বলছে যে অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি। অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি। এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে কি, যে অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি এবং কোন কোন অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া যেতে পারে। কোন কোন অপরাধের জন্য মৃত্যুদণ্ড হবে বা ডেথ সেন্টেন্স হবে। দেখুন, আমি এই 3টা প্রশ্নের উত্তর এখন আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এখানে প্রথমে যে প্রশ্নটা বলা হয়েছে যে অপরাধীদেরকে কি কি দণ্ড দেওয়া হয়, এটা আপনারা সকলেই জানেন যাদের দণ্ডবিধি সম্পর্কে ধারণা আছে। আমাদের দণ্ডবিধি যে 53 নম্বর সেকশন, এখানে বলছে কিন্তু শাস্তি নিয়ে, যে আসলে কি কি শাস্তি হতে পারে। তো শাস্তি হতে পারে কি, মৃত্যুদণ্ড। এরপর শাস্তি হতে পারে কি, যাবজ্জীবন কারাদণ্ড। এরপর কি শাস্তি হতে পারে, শুধুমাত্র কারাদণ্ড। এরপর কি শাস্তি হতে পারে, অর্থদণ্ড। এরপর কি শাস্তি হতে পারে, বাজেয়াপ্তি, মানে সম্পত্তি বাজেয়াপ্তকরণ। তার মানে আমরা এই প্রথম অংশটা শেষ করে ফেললাম, অপরাধীকে কি কি দণ্ড দেয়া যেতে পারে। এখন এরপর প্রশ্ন হচ্ছে কোন কোন, মানে অপরাধীদেরকে যে কি করা হবে, অপরাধীদেরকে দণ্ড প্রদানের উদ্দেশ্যটা আসলে কি। অপরাধীদেরকে দণ্ড প্রদানের উদ্দেশ্যটা আসলে কি, সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। দেখুন, উদ্দেশ্যের কথা যদি বলতে চাই, আমাদেরকে বুঝতে হবে একটা অপরাধীকে আসলে কেন দণ্ড দেয়া হয়। দেখুন, আমার বাবাকে হত্যা করা হয়েছে। এখন আমি যদি এর শাস্তি না পাই, আমার ভিতরে একটা ক্ষোভ থাকবে না। আপনার বাবাকে হত্যা করা হয়েছে, এখানে যদি আমি কোনো শাস্তি না পাই, সেই ব্যক্তিকে যদি শাস্তি না দেওয়া হয় যিনি হত্যাটা করেছেন, একটা ক্ষোভ থাকবে না। তাহলে দণ্ড প্রদানের উদ্দেশ্য, আমরা এখানে কয়েকটা উদ্দেশ্য ভাগ করে নেব। প্রথম বললাম কি, যে প্রতিশোধ নিব, যে একটা দণ্ড দেওয়া হোক যাতে করে আমার প্রতিশোধের স্পৃহাটা দমে যায়। যখন আমি দেখবো আমার বাবাকে হত্যার দায়ে একজন লোককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তখন কিন্তু আমি বলবো যে না, ঠিক আছে, লোকটা একটা শাস্তি পেলো। তার মানে এখানে কি হলো, একটা লোকের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হলো। তারপরে আমরা কি জানি, আমরা প্রায় বলি কারাগার হবে সংশোধনাগার। কারাগার হবে কি, সংশোধনাগার। সেই ব্যক্তি, যে লোকটা কারাগারে থাকবে, সেই লোকটা যেন কি হয়, সেখানে সে সংশোধন হয়, সে যেন নিজেকে পরিবর্তন করার কিছু চেষ্টা চালায়। এবং কারাগারের মধ্যে এমন ধরনের শিক্ষার ব্যবস্থা করতে হবে যাতে সেই লোকটা পরবর্তীতে জেল থেকে যখন বের হবে, তখন সে যেন কি করে, আর কখনো এই ধরনের ভুল না করে। তাহলে এটা হচ্ছে সংশোধনাগার। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত কোনো দুশ্চিন্তা করব না, আমরা শুধুমাত্র পরীক্ষার হলে যাতে ভালো করে লিখে আসতে পারি সেই চিন্তা করব। 3 নাম্বার যে পয়েন্টটা হতে পারে সেটা কি, যে প্রতিরোধ।
অপরাধকে প্রতিরোধ করা। কিরকম? প্রতিরোধ, দেখুন কিভাবে প্রতিরোধ হবে। যখন আমরা দেখব যে একটা লোক অপরাধ করেছে, অপরাধের কারণে সেই লোকটাকে কি করতে হচ্ছে? শাস্তি পেতে হচ্ছে। এই যে শাস্তিটা পাচ্ছে, আমি যখন দেখব একটা লোক 1,00,000 টাকা ঘুষ নেয়ার জন্য তাকে 3 বছর কারাগারে দেয়া হলো, অথবা একটা লোক চুরি করার কারণে সে 3 বছর জেল হাজতে থাকছে, এটা দেখার পর কি হবে? সমাজে যারা চোর আছে তারা ভয় পাবে না? এই শাস্তিটার ভয় তারা পাবে না। এর জন্য এটাকে আমরা বলতে পারি কি, যে প্রতিরোধ করা হলো। আর হচ্ছে নিবারণমূলক ব্যবস্থা। কি ব্যবস্থা? নিবারণমূলক ব্যবস্থা। এরভাবে কি হলো, যে আমরা অপরাধকে কি করলাম? সমাজ থেকে নিবারণ করার চেষ্টা করলাম। এই 4টা পয়েন্ট সংক্ষেপে আলোচনা করা যেতে পারে। আমার হাতে যে বইটা আছে এটা হচ্ছে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নসমূহ, এমসিকিউ এবং লিখিত প্রশ্নগুলো এখানে আছে। আপনারা চাইলে এই বইটি কিনতে পারেন, এতে করে আপনাদের এই প্রশ্নগুলো এক্সারসাইজ করতে খুব বেশি সহজ হবে। তাহলে এখানে আমরা এই 3টা বিষয় পেলাম। এখন এই 4টা বিষয় পেলাম, এই 4টা বিষয় সংক্ষেপে 2-1 লাইন লিখবো। যে আমার প্রতিশোধ স্পৃহা যেটা আছে সেটা কমে যাবে, লোকটা যেন সংশোধন হয়ে চলে আসে সেটা কমে যাবে, অপরাধকে ঘৃণা করা, অপরাধীকে নয়, এভাবে কিছু লাইন এখানে লিখতে পারেন। প্রতিরোধমূলক ব্যবস্থা, সমাজে কি হলো, যখন মানুষ দেখতেছে যে না একজন লোক অপরাধ করার কারণে তাকে শাস্তি পেতে হচ্ছে, তখন সে ভালো হয়ে যাবে। এবং কি নিবারণমূলক ব্যবস্থা, সমাজে যেন অপরাধটা না ঘটে সেই ব্যবস্থাটা মূলত কি করা হয়? গ্রহণ করা হয়। এখন কোন কোন অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায়? আমরা জানি দণ্ডবিধিতে 10টা অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে 10টা সেকশনে। আপনারা কিন্তু সেই 10টি সেকশন কিন্তু কি করতে পারেন? মনে রাখার চেষ্টা করতে পারেন। সেই 10টা সেকশন মনে রাখাও খুব বেশি কঠিন কিছু না। আমি সেই 10টা সেকশন আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করবো। 121 নাম্বার সেকশন, 131 নাম্বার সেকশন, তারপর হচ্ছে 194 নাম্বার সেকশন, তারপর হচ্ছে আমাদের 302 নাম্বার সেকশন। আচ্ছা 302 এখানে লিখবো না, 302, 303, তারপর হচ্ছে 305, তারপর হচ্ছে 326-এর ক, তারপর হচ্ছে 364-এর ক, 1 2 3 4 5 6 7 8, তারপর একটা সেকশন আসে কত? 396। আমাদের মধ্য দিয়ে মেবি একটা সেকশন বাদ গেছে, সেটা হতে পারে কত? 307 মনে হয়, 307। তাহলে এই কয়েকটা সেকশনে মূলত কি করা হয়েছে? দণ্ডবিধিতে যে সকল অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, সেগুলো নিয়ে কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। তার মানে এই কয়েকটা অপরাধের জন্য আমরা কি করব? একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারবো। এখন চলুন তো এই অপরাধগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আসলে এই অপরাধগুলো কি কি? 121 নাম্বার সেকশন বলছে, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। 131 বলছে যে সেনা, নৌ এবং বিমান বাহিনীর যদি বিদ্রোহ করার চেষ্টা করে এবং সেটাতে কেউ কি করে? সহায়তা করে, এই সহায়তা করলে সেই লোকটার শাস্তি হবে মৃত্যুদণ্ড। 194 নাম্বার সেকশন বলছে যে একটা লোক কি করলো? একটা লোক মিথ্যা সাক্ষ্য দিল, এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার ফলে একজন লোকের মৃত্যুদণ্ড হয়ে গেল। আমি একটা মিথ্যা সাক্ষ্য দিলাম আদালতে আপনার বিরুদ্ধে এবং আপনার হয়ে গেল মৃত্যুদণ্ড। এখন এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আমারও মৃত্যুদণ্ড হবে, এটা বলছে 194 নাম্বার সেকশন। 302-তে আমরা কি জানি বলেন তো? 302-তে আমরা জানি যে খুনের শাস্তি হবে মৃত্যুদণ্ড। এবং 303-তে জানি যে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি, সেই ব্যক্তি যদি খুন করে তবে তার শাস্তিও কি হবে? মৃত্যুদণ্ড। 305 নাম্বার সেকশন কি বললো? যে যদি কোনো ব্যক্তি কি করে? শিশু এবং পাগলকে আত্মহত্যায় সহায়তা করে তবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। 307 নাম্বার সেকশন বলছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি কি করে? খুনের উদ্যোগ নেয় তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। 326 বলছে গুরুতর আঘাত করে বা অ্যাসিড দিয়ে চোখ মুখে যদি গুরুতর আঘাত করা হয়, চোখ মুখে গুরুতর আঘাত দেয়া হয়, যদি কি করে? অ্যাসিড দিয়ে চোখ মুখে গুরুতর আঘাত দেওয়া হয় বা চোখ উপড়ে ফেলা হয়, তবে 326 অনুযায়ী তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। 364 নাম্বার সেকশন বলছে কি? যে
কম বয়সী শিশু কি করবেন আপনি? অপহরণ করবেন। কেন? খুনের জন্য। আমি মুখে বলার চেষ্টা করছি এবং লেখার চেষ্টা করছি যাতে আপনারা লিখতে পারেন। তাহলে তার শাস্তিও হবে কি? মৃত্যুদণ্ড। এবং ৩৯৬ নাম্বার সেকশন হচ্ছে খুন সহ ডাকাতি। এটা হবে খুন সহ ডাকাতি। দেখুন আমার হাতের লেখাটা খারাপ, এর জন্য আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কেন বললাম এই কথাটা? আমি কিন্তু এই হাতের লেখা দিয়েই বার কাউন্সিল পরীক্ষা ২০২৩ সালে পাশ করে আসলাম। সো আপনাদের টেনশনের কিচ্ছু কারণ নেই, হাতের লেখা খারাপ হলেও বার কাউন্সিল পরীক্ষা পাশ করে যাবেন। তাহলে মোটামুটি আমাদের যে প্রশ্নটা ছিল যে কোন কোন অপরাধের জন্য মৃত্যুদণ্ড হতে পারে, আমরা এই 10টা সেকশন আলোচনা করব। যদি 10টা সেকশন আলোচনা করতে নাও পারি, আমরা যে সেকশনগুলো সহজ মনে করি সেই সেকশনগুলোকেই আলোচনা করে দিলেই হবে। তাহলে আমাদের এখানে এইটুকু আলোচনা শেষ। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। দ্বিতীয় প্রশ্ন বলছে যে সাধারণ ব্যতিক্রম কি? দ্বিতীয় প্রশ্ন বলল কি যে সাধারণ ব্যতিক্রম কি? এর মধ্যে দিয়ে একটা কথা বলি, আমরা কিন্তু আমাদের একটা প্রাইভেট ব্যাচ আছে যেখানে আমরা কি করি, বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। এবং সেই ব্যাচে যদি কেউ ভর্তি হতে চান অবশ্যই আমাকে এই নাম্বারে ফোন করবেন 01403916818। এবং আমার ফেসবুক আইডি হচ্ছে BILLALKHANJIM, সামনে লেখা আছে এডিভি, অ্যাডভোকেট বিলাল খান জিম। সেখানে গেলেও কিন্তু আপনারা অনেকগুলো ফ্রি ক্লাস পাবেন যেগুলো দেখলে আপনাদের বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি আশা করি খুবই ভালো হবে। 2 নাম্বার যে প্রশ্নটা, সাধারণ ব্যতিক্রম কি? কোনো একটি কাজ সাধারণ ব্যতিক্রমে দাবি করা হলে এটি প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? আচ্ছা, প্রথমেই চলুন আমরা জেনে নিই যে সাধারণ ব্যতিক্রমটা আসলে কি। সাধারণ ব্যতিক্রমটা কি? সাধারণ ব্যতিক্রম নিয়ে আলোচনা করেছে আমাদের দণ্ডবিধির ৭৬ থেকে ৯৫ নাম্বার সেকশন পর্যন্ত। তো ৭৬ থেকে ৯৫ নাম্বার সেকশন পর্যন্ত যে আলোচনাগুলো করা হয়েছে দণ্ডবিধিতে সেগুলো সবগুলো কি সাধারণ ব্যতিক্রম। এখন এই আলোচনাগুলো যদি আমরা পড়তে যাই তাহলে আমাদেরকে বুঝতে হবে ৭৬ থেকে ৯৫ পর্যন্ত কি কি আলোচনা করা হয়েছে। ৭৬ নাম্বার সেকশন আলোচনা করা হয়েছে কি নিয়ে? আপনারা সবাই জানেন ৭৬ নাম্বার সেকশনে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে ৭৬, ৭৭, ৭৮, ৭৯। এটা হচ্ছে কি আইন বলে বাধ্য। যদি কোনো ব্যক্তি নিজেকে আইন বলে বাধ্য মনে করে। আর এখানে আলোচনা করা হয়েছে কি যে আইন সম্মত। আর 70 এখানে বলছে কি জাজ, এখানে বলছে আদালতের আদেশ। আমি আসলে সবগুলো লিখবো না, লিখলে এটা অনেক বড় হয়ে যাবে। আমি একটু মুখে মুখে বলে দেওয়ার চেষ্টা করব যে আসলে সাধারণ ব্যতিক্রমে কি কি আলোচনা করা হয়েছে, নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আইন বলে বাধ্য বলে যদি কোনো ব্যক্তি নিজেকে মনে করে, কোনো সরকারি কর্মচারী মনে করে, তখন সে যে কাজটা করবে সেটা হচ্ছে কি সাধারণ ব্যতিক্রম, তাকে কোনো অপরাধে শাস্তি পেতে হবে না। এগুলো নিয়ে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে বিস্তারিত কথা বলা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নেবেন। ৭৭ বলছে একজন জাজ সাহেব যদি কোনো একটা আদেশ দেন যেটা ভুল হতে পারে কিন্তু তাও এটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে, এই জন্য ওনাকে শাস্তি পেতে হবে না। ৭৮ নম্বর সেকশন বলছে কি আদালতের আদেশ বা রায় অনুযায়ী যদি কেউ কোনো কাজ করে তবে তার জন্য ওনাকে কোনো শাস্তি পেতে হবে না। এবং ৭৯ নাম্বার সেকশন বলছে আইনসম্মত কাজ। ৮০-তে বলছে যে আইনানুগ কোনো কাজ করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে এর জন্য কোনো ব্যক্তিকে শাস্তি পেতে হবে না। ৮১-তে বলছে যে সামান্য ক্ষতিকর যদি কোনো যদি একটা কার্য করি যেটাতে ক্ষতি হবে কিন্তু বড় কোনো ক্ষতিকে রক্ষার উদ্দেশ্যে, বড় কোনো ক্ষতি যেন না হয় সেটার দিকে বিবেচনা করে যদি কোনো একটা কাজ আমরা করি তাহলে সেটা কি হবে, সেটাও কিন্তু সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে। ৮২-তে বলছে বয়স, যে কারো বয়স যদি ৯ বছরের কম হয় তাহলে সেই ব্যক্তির কাজটা কি অপরাধ হবে না। এবং ৮৩-তে বলছে কি যে কোনো একজন ব্যক্তির বয়স যদি, শিশুর বয়স যদি ৯ থেকে ১২ বছরের মধ্যে হয় এবং সেই শিশুটি যদি কোনো অপরাধ করে সেটাকে কি বলা হবে না, অপরাধ করা হবে না। কখন? যদি তার দেখা যায় যে সে তার ওই বুদ্ধিটা হয় নাই, সে এখনো বুঝে না যে আসলে সে যে কাজটা করলো সেই কাজটা অপরাধ কিনা। এভাবে আমরা পড়বো একদম ৯৫ পর্যন্ত। আচ্ছা যাই হোক, আমি আর বিস্তারিত আলোচনা করছি না, এটা আপনারা আমার ক্লাসের ভিডিও থেকে দেখে নিলেই হবে, নতুবা আমি ভিডিওর লিঙ্কটি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে রাখার চেষ্টা করব, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখার চেষ্টা করব। এখন বলছে যে কোনো একটি কাজ সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত হবে কিনা এটা প্রমাণের দায়িত্ব কার? এটা প্রমাণের দায়িত্ব ধারা ১০৫ অনুযায়ী সাক্ষ্য আইন ১০৫ অনুযায়ী যেই ব্যক্তি এটা প্রমাণ করতে, যে ব্যক্তি দাবি করবে তাকেই মূলত কি করতে হবে, এটাকে প্রমাণ করতে হবে।
তারপরের যে কথাটা, একজন ডাক্তার সরল বিশ্বাসে তার রোগীকে জানায় যে সে বাঁচবে না। এ কথা শোনার পর রোগীটি মানসিক আঘাতে মারা গেল। ডাক্তার জানতেন যে এ কথা শোনার পর রোগীর মৃত্যু হতে পারে। এ ধরন এখানে ডাক্তারের অপরাধ হবে কি? প্যানাল কোর্টের সংশ্লিষ্ট ধারাপূর্বক উত্তর দিন। এটার উত্তর হচ্ছে আমাদের 193 শুধুমাত্র 93 নম্বর সেকশন। সেখানে বলছে যোগাযোগ, সরল বিশ্বাসে যোগাযোগ। এখানকার যে উদাহরণ আছে সেটা দেখে নেবেন, যে সরল বিশ্বাসে যদি কোনো একজন ডাক্তার কোনো একজন পেশেন্টের সাথে এই ধরনের কমিউনিকেশন করে, তখন সেটা কিন্তু অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না। আমাদের 2 নাম্বার প্রশ্নটা শেষ। এখন আমরা দেখব 3 নাম্বার যে প্রশ্নটা আছে। 3 নাম্বার প্রশ্নে কি বলেছে? 3 নাম্বার প্রশ্নে বলেছে কিছু ডিফারেন্স সম্পর্কে, যে চুরি এবং বলপূর্বক গ্রহণ, চুরি ও দস্যুতা, দস্যুতা এবং ডাকাতির মধ্যে ডিফারেন্স গুলো আলোচনা করতে বলছে। তাহলে এক পাশে আমি লিখি চুরি, আরেক পাশে লিখি বলপূর্বক গ্রহণ। আপনি প্রথমেই যেটা করবেন, চুরি কত নাম্বার সেকশনে বলা আছে? 378-এ বলা আছে চুরির সংজ্ঞা। আর বলপূর্বক গ্রহণের সংজ্ঞা কততে বলা আছে? 383। আরেকটা বিষয় দেখেন, যদি আমি বলি শাস্তি কোথায় বলা আছে, এরপরের সেকশনে শাস্তি বলা আছে, এটা শাস্তি বলা আছে 384-তে। দেখেন আমরা কিন্তু চাইলেই কিন্তু দুইটা কি বের করলাম, ডিফারেন্সিয়েট বের করে ফেললাম। আর শাস্তি তো এটাও 3 বছরের কারাদণ্ড, এটাও 3 বছরের কারাদণ্ড। এখন সংজ্ঞায় আসেন। আরেকটা বিষয় দেখেন, চুরি হবে কি স্থাবর সম্পত্তি নাকি অস্থাবর সম্পত্তি? চুরি হবে হচ্ছে অস্থাবর সম্পত্তি। আর বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে কি হবে? সেটা কিন্তু স্থাবর বা অস্থাবর দুইটাই হতে পারে। তাহলে আমি এখানে 1 2 3 4 1 2 4টা পেলাম। এখন আপনি যদি সংজ্ঞার কথা বলেন, যে কি যখন কোনো অস্থাবর সম্পত্তি অসাধুভাবে কোনো একটা ব্যক্তির কাছ থেকে নিয়ে যাওয়া হয়, তখন সেটাকে বলি চুরি। আর বলপূর্বক গ্রহণ কাকে বলি? যদি কোনো ব্যক্তিকে কি করা হয়, ভয় দেখানো হয়, কোনো ব্যক্তিকে ভয় দেখিয়ে যদি তার সম্মতি দিতে তাকে সম্পত্তিটা প্রদান করতে বাধ্য করা হয়, তখন তাকে কি বলি আমরা? বলপূর্বক গ্রহণ বলি। একটা জিনিস দেখেন, সম্মতির যদি ব্যাপারটা বলি, চুরিতে কিন্তু সম্মতি লাগে না। আর বলপূর্বক গ্রহণে আমরা কি করি? জোর করে সম্মতি আদায় করি, মানে জোর করে সম্মতির আদায় করি। তাহলে এইটুকু হচ্ছে ডিফারেন্সিয়েট করা যায়। এখন দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি, যে চুরি এবং দস্যুতার ডিফারেন্স। তাহলে আমরা এখানে চুরির যা আছে তাই রাখবো, আর এখানে লিখবো আমরা দস্যুতা। তাহলে দস্যুতা নিয়ে কততে বলছে? দস্যুতা চুরিতে বলছে 378, দস্যুতা নিয়ে বলছে 390। তারপর দস্যুতার যে সাজা বলছে সেটা কততে? 392। 392 বলছে কি দস্যুতার সাজা নিয়ে। তারপরে যদি আমি বলি যে এখানে এই যে তিন কি শাস্তি, 3 বছর কারাদণ্ড হচ্ছে চুরির জন্য। আর এখানে শাস্তি কত হবে? দস্যুতার সাজা হয় কত? 10 বছরের কারাদণ্ড নরমালি। এবং যদি কোনো ব্যক্তি রাত্রিবেলা দস্যুতা করে, তখন তার সাজা হয়ে যায় কয় বছর? 14 বছরের কারাদণ্ড। আর চুরি হবে অস্থাবর সম্পত্তি, এখানে স্থাবর প্লাস অস্থাবর উভয়ই হবে। আর এখানে সম্মতি নেই, এখানে জোর করে সম্মতি আদায় করা হয় ব্যক্তিকে সেই সম্মতিটা দিতে। এখন এর পরেরটা হচ্ছে দস্যুতা এবং ডাকাতির মধ্যে পার্থক্য। তাহলে দস্যুতা তো আমার এখানে আছে, আমি এখানে একটা ডাকাতি লিখবো শুধুমাত্র। তাহলে এই 390 বলছে দস্যুতা, আর 391 বলছে ডাকাতির সংজ্ঞা। তারপরে এখানে কি বলছে? 392, আর এখানে বলছে 395। তারপরে দস্যুতা ডাকাতির সাজা কি? ডাকাতির সাজা আমরা জানি কি, যাবজ্জীবন থেকে শুরু, যাবজ্জীবন কারাদণ্ড। আর এখানে কত? 10 বছরের কারাদণ্ড অথবা 14 বছরের কারাদণ্ড। স্থাবর এবং অস্থাবর সম্পত্তি উভয়। তবে এখানে একটা মূল ডিফারেন্স আছে, দস্যুতা ডাকাতি হবে 5 বা তার বেশি, 5 বা তার বেশি। আর দস্যুতাতে কতজন হয়? 5 জনের কম, 5 জনের কম। তার মানে এভাবে কিন্তু আমরা দস্যুতা এবং ডাকাতি এর যে ডিফারেন্সিয়েট, এটাও কিন্তু বের করে ফেলতে পারি। মানে কোন একটা ডিফারেন্স বের করতে গেলে আমরা প্রথমেই যেটা চিন্তা করব, যে কত ধারায় বলা আছে অপরাধটার সংজ্ঞা, অপরাধের সংজ্ঞাটা আমরা লেখার চেষ্টা করব। তারপর লেখার চেষ্টা করব শাস্তি কত ধারায় বলা আছে এবং শাস্তিটা কি। তারপর আমরা লিখবো যে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে নাকি অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। এখানে যদি সংজ্ঞা দেন, যে দস্যুতার সংজ্ঞাটা আমি সেটা বলে দিই, সেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। যে যখন চুরি বা বলপূর্বক গ্রহণ করার সময় কোনো ব্যক্তিকে কি করা হয়?
মৃত্যুর ভয় দেখানো হয় বা গুরুতর আঘাতের ভয় দেখানো হয়, তখন সেটাকে বলবো আমরা দস্যুতা। আর ডাকাতির ক্ষেত্রে কি, যখন দস্যুতা সংগঠন করবে 5 বা তার বেশি ব্যক্তি, তখন সেটাকে বলবো আমরা ডাকাতি। তার মানে 3 নম্বর প্রশ্নটাও আমাদের শেষ। এখন আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে, যেটা কমন অবজেক্ট এবং কমন ইন্টেনশনের পার্থক্য কি, অ্যাবেটমেন্ট বলতে কি বোঝায়, এবং এরপর সুন্দর একটা আমাদের ফ্যাক্ট বেসড কোশ্চেন দেয়া আছে। চলুন সেই ফ্যাক্ট বেসড কোশ্চেনটা আমরা জেনে নিই। আমরা কিন্তু আমাদের যে প্রাইভেট ব্যাচ আছে সেখানে কিন্তু এই বিষয়গুলো এভাবে আমরা ধরে ধরে ভেঙে ভেঙে মূলত পড়িয়ে থাকি। আমরা এমসিকিউ এবং রিটেন দুইটার প্রস্তুতি এখন একসাথে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমাদের ব্যাচে ভর্তি হতে পারেন, সেখানে আমরা জুডিশিয়ারি এবং বার কাউন্সিলের পূর্ববর্তী যত প্রশ্ন আছে সবগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করি। 4 নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে কমন অবজেক্ট এবং কমন ইন্টেনশনের পার্থক্য। কমন অবজেক্ট, কমন ইন্টেনশন। আচ্ছা, কমন অবজেক্ট এবং কমন ইন্টেনশন এই দুইটা জিনিস কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন কমন অবজেক্ট কোথায় বলা আছে এবং কমন ইন্টেনশন কোথায় বলা আছে, এই দুইটা বিষয় যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার এখানে কি উত্তর দেওয়াটা সহজ হয়ে উঠবে না। আমাদেরকে বুঝতে হবে কমন ইন্টেনশন কোথায় বলা আছে এবং কমন অবজেক্ট কোথায় বলা আছে। এখন আপনি যদি কোনো আইডিয়াই না থাকে তাহলে কিভাবে লিখবেন? আপনাকে অবশ্যই বই সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, বইয়ের প্রত্যেকটা সেকশন সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। আর কমন অবজেক্ট, কমন ইন্টেনশন এগুলো কিন্তু আপনারা সবাই কম বেশি পড়েছেন। দেখেন, কমন অবজেক্টের কথা বলা আছে, আচ্ছা ইন্টেনশনের কথা বলা আছে 34-এ, অবজেক্টের কথা বলা আছে 149। এখানে লোক সংখ্যা দেখেন। কমন অবজেক্ট হচ্ছে কি, আগে টপিকটা বলি, কমন অবজেক্ট কি, সেটা হচ্ছে যে বেআইনি সমাবেশ। এটা বাস্তবায়ন করা। বেআইনি সমাবেশের কি উদ্দেশ্য? বাস্তবায়ন। বেআইনি সমাবেশে কয়জন লোক লাগে? 5 বা তার বেশি। আর এখানে আমরা যে কমন ইন্টেনশন পড়বো, এখন চিন্তা করেন তো কমন ইন্টেনশনের ক্ষেত্রে কি হবে। কমন ইন্টেনশনের ক্ষেত্রে ডিফারেন্স ঘটনা ঘটবে। এখানে তাহলে যেহেতু আমার কমন অবজেক্টে 5 বা তার বেশি লাগে, এখানে হচ্ছে কি যে 2 বা তার বেশি। আর এখানে বেআইনি সমাবেশের উদ্দেশ্য, আর এখানে হচ্ছে কি যে অপরাধ সংগঠনের উদ্দেশ্য, কোন একটা অপরাধ সংগঠনের উদ্দেশ্য। আর কমন ইন্টেনশনের ক্ষেত্রে কিন্তু পূর্ব পরিকল্পনা থাকে। আর এখানে কি পূর্ব পরিকল্পনা নেই, পূর্ব পরিকল্পনা নেই। তাহলে মোটামুটি এখানে 1 2 3 4 মোটা দাগে আমরা 4টা ডিফারেন্স বের করে ফেললাম। এখানে পূর্ব পরিকল্পনা নাই, এখানে পূর্ব পরিকল্পনা আছে। 5 জনের বেশি, এখানে হচ্ছে 2 বা তার বেশি। এখানে হচ্ছে বেআইনি সমাবেশের যে সাধারণ উদ্দেশ্য আছে সেগুলোকে বাস্তবায়ন করতে চাইবে। আর কমন অবজেক্টের ক্ষেত্রে কি, যে অপরাধ সংগঠনের জন্য তারা কি করবে, একটা কাজ করবে। এখানে 139-এ বলা আছে, এটা বলা আছে 34 নাম্বার সেকশনে। আমি খুব বেশি সময় নিচ্ছি না, অল্প সময় শেষ করে দিব কারণ এখানে অনেক প্রশ্ন রয়েছে। এখন বলছে অ্যাবেটমেন্ট বলতে কি বোঝায়। অ্যাবেটমেন্ট কি? অ্যাবেটমেন্ট হচ্ছে 107-এ বলা আছে যে কোনো একটা অপরাধের ক্ষেত্রে যদি আপনি কাউকে কি করেন, সহায়তা করেন, যদি আপনি কোনো একটা অপরাধের ক্ষেত্রে কি করেন, কোনো একটা চক্রান্ত করেন, কোনো একটা চক্রান্ত করেন, যদি কাউকে কি করেন, কোনো একটা অপরাধের ক্ষেত্রে সহায়তা করেন, তখন কিন্তু এটা কি হয়ে যাবে, অ্যাবেটমেন্ট হয়ে যাবে। তাহলে অপরাধে সহায়তা, চক্রান্ত, সাহায্য, এই 3টা কাজ যদি করেন তখন কিন্তু আমরা কি বলবো, এটাকে এটাকে আমরা বলবো যে অ্যাবেটমেন্ট করা হয়েছে বা অপরাধে প্ররোচনা দেওয়া হয়েছে। এখন এই সহায়তাকে আমরা কি বলতে পারি, প্ররোচনা। তাহলে অ্যাবেটমেন্ট কি, কোন একটা অপরাধে সহায়তা বা প্ররোচনা, চক্রান্ত করা এবং হচ্ছে সাহায্য করা, এটাকে বলা হয় অ্যাবেটমেন্ট। গেল এইটুকু। এখন এই অ্যাবেটমেন্ট আমরা বুঝলাম। এখন বলছে কি এ এবং বি, এই ফ্যাক্ট বেসড কোশ্চেনটা একটু বুঝতে হবে। এ এবং এ কি করলো, বি কে সি এর বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য প্ররোচনা করলো। এ বি কে কি করলো, সি এর বাড়িটা পুড়িয়ে দেওয়ার জন্য প্ররোচনা করলো। দেখেন আমি একটু ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করি। এই বাড়িটার মালিক হচ্ছে সি। এ বলল কাকে, বি কে, যে বি যাও গিয়ে সি এর বাড়িটা পুড়িয়ে দাও।
তাহলে কি করলো সে, এখানে প্ররোচনা দিল না একে, যে এ তুমি গিয়ে সি এর বাড়িটা পুড়িয়ে দাও। তারপর কি করলো যে তাহলে কি করলো, বি কর্তৃক সি এর বাড়ি, বি কি করলো, সি এর বাড়ি পুড়িয়ে দিল এবং মালামাল লুট করলো, চুরি করলো। তাহলে বি ঠিকই পুড়িয়ে দিছে এবং সে আরো একটা এক্সট্রা কাজ করছে, সেটা হচ্ছে চুরি করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে চুরিটা করলো এর জন্য এ শাস্তি পাবে কিনা। দেখেন, এটা হচ্ছে আমাদের প্যানাল কোডের 111 নম্বর ধারা। 111 নম্বর ধারা বলছে যে যদি কোনো ব্যক্তিকে যে ধরনের অপরাধে সহায়তা করা হয়, সে অপরাধের বাহিরে যদি সে অন্য কোনো অপরাধ করে, তবে এর জন্য কিন্তু শাস্তি পাবে না। সে যদি অন্য কোনো অপরাধ করে, এর জন্য যে ব্যক্তি তাকে অপরাধে প্ররোচিত করলো সেই ব্যক্তি কিন্তু শাস্তি পাবে না। তাহলে আপনারা বলেন তো, একে কি কোনোভাবে এখানে শাস্তি দেওয়া সম্ভব? না, একে এখানে শাস্তি দেওয়া সম্ভব নয়। আমি 5 নম্বর প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্নে বলছে যে কালপেবল হোমিসাইড বলতে কি বুঝো? আপনারা যদি চান তাহলে কিন্তু আমি বার কাউন্সিলের বাকি সবগুলো জুডিশিয়ারির সবগুলো সিলেবাস আলোচনা করবো। এভাবে দণ্ডবিধি 3 থেকে 16 পর্যন্ত আলোচনা করব এবং প্যানেল কোড এভাবে আলোচনা করার পর বাকি সাবজেক্টগুলো আলোচনা করবো। আপনারা যদি না চান তাহলে কিন্তু করবো না। অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে যে ভাইয়া আমি বাকি সাবজেক্টগুলো আলোচনা করব কি না। এখানে হচ্ছে 5 নম্বর সেকশন, হোয়াট ইজ কালপেবল হোমিসাইড কি। তারপর ইংরেজিতে বলছে যে কি, যে একটি ঘটনা কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, এবং হচ্ছে কি কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার কখন হয়। আচ্ছা, কালপেবল হোমিসাইড কি? যখন কোন একটা ব্যক্তিকে কি থাকে, উদ্দেশ্য থাকে, কি কোন একটা ব্যক্তিকে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য থাকে এবং কি হয়, লোকটার মৃত্যু হয়, তখন আমরা এটাকে কি বলি, কালপেবল হোমিসাইড। এখন কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার মানে কি, মার্ডার হয়ে গেছে। কখন একটা কালপেবল হোমিসাইডকে আমরা মার্ডার বলি, কোন কোন ক্ষেত্রে আমরা কালপেবল হোমিসাইডকে মার্ডার বলি, এটা নিয়ে কিন্তু আমরা গত কয়েকদিন অনেক আলোচনা করেছি, সেটা আমার ফেসবুক আইডিতে আপনারা গেলেই পাবেন। তো কালপেবল হোমিসাইড মার্ডার হয় কখন, 4টা ক্ষেত্রে। এক হচ্ছে কি, যখন একটা উদ্দেশ্য থাকে যে না তাকে মেরেই ফেলবো। 2 নম্বর হচ্ছে জ্ঞান, এমন আঘাত যার ফলে তার মৃত্যু ঘটবে বলে সে জানে। 3 নম্বর হচ্ছে কি, আচ্ছা 4 নম্বর হচ্ছে গুরুতর আঘাত, না নেচার অফ ইনজুরি। আচ্ছা 3 নম্বর হচ্ছে কি, যে আঘাত, এমন আঘাত যার ফলে মৃত্যু ঘটতে পারে, যা মৃত্যু ঘটায়। এবং 4 নম্বর হচ্ছে কি, যে এটা হচ্ছে নেচার অফ ইনজুরি, আঘাতের ধরন, ইংরেজিতে বললে নেচার অফ ইনজুরি, আঘাতের ধরন যা মৃত্যু ঘটায়। এবং 4 নম্বর হচ্ছে ডেঞ্জারাস অ্যাক্ট বা বিপজ্জনক কাজ, বিপজ্জনক কাজ। কোন একটা কালপেবল হোমিসাইডে যদি আমরা এই 4টা জিনিস পাই, তখন সেটাকে বলবো মার্ডার। আর নট মার্ডার, মার্ডার হবে না কখন, যদি এটা কি করা হয়, গুরুতর ও আকস্মিক উত্তেজনায় করা হয়। আপনারা সবাই এগুলো জানেন, যারা আমার স্টুডেন্ট ক্লাসে যারা আছেন, গুরুতর এবং আকস্মিক উত্তেজনা করা হয়। 2 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যখন আপনি কি করবেন, সরকারি ব্যক্তিগত প্রতিরক্ষা, আত্মরক্ষা, তাহলে আত্মরক্ষা লিখি আমি, যখন আপনি আত্মরক্ষা করবেন। 3 নম্বর পয়েন্ট কি, যে আপনি হচ্ছে কি করবেন, আচ্ছা 4 5 5টা আছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে 18 বছর প্লাস ব্যক্তি আত্মহত্যা করবে। আচ্ছা, এখানে আমার হচ্ছে সরকারি কর্মচারী যিনি আছেন, ওনাকে কি উনি কিন্তু সরল বিশ্বাসে যদি কাউকে কি করেন, যে হত্যা করে ফেলেন, সরল বিশ্বাসে যদি কাউকে মেরে ফেলেন, তখন সেটাও কি হবে, কালপেবল হোমিসাইডের মধ্যে পড়বে। আর এখানে হচ্ছে যে হঠাৎ বিবাদ, হঠাৎ যদি কোনো বিবাদ সংঘটিত হয়ে যায়, সেটাও কিন্তু কিসের মধ্যে পড়বে, আমাদের কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, মানে কালপেবল হোমিসাইডের মধ্যে পড়বে। তার মানে এখানে 4টা, এখানে 5টা, জাস্ট এই 5টা লিখে দিলে আমাদের এই প্রশ্নটা শেষ। 6 নম্বর প্রশ্ন, অফেন্সের সংজ্ঞা কি? অফেন্স মানে হচ্ছে অপরাধ। এই অপরাধের সংজ্ঞা কোথায় বলা আছে, এটার জন্য আপনাকে যেতে হবে পেনাল কোড ছেড়ে অন্য একটা কোডে, সেটা হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার। দ্য ক্রিমিনাল প্রসিজারের অফেন্সের সংজ্ঞা দেয়া আছে কোথায়, 4-এর মূর্ধন্যতে, দন্তন না মূর্ধন্য। এই মূর্ধন্যটা মনে রাখার একটা ওয়ে আছে।
যে অফেন্সের সংজ্ঞা যে এখানে দেয়া আছে, অফেন্স বা অপরাধের সংজ্ঞা, অফেন্স বা অপরাধের সংজ্ঞা দেয়া আছে কোথায়? 4-এর মূর্ধন্যতে। আমি বলবো 4-এর ওতে দেয়া আছে। কিভাবে ওতে দেয়া আছে জানেন? আপনি লেখেন যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও, ক খ গ ঘ ঙ, চ ছ বর্গীয় জ ঝ ইয়, ট ঠ ড দ ধ, এই যে মূর্ধন্য ন। দেখেন এখানে জিরো, জিরো দিয়ে শুরু হচ্ছে অফেন্স, সরি ও দিয়ে শুরু হয়েছে অফেন্স, আর এই মূর্ধন্য ন মানে 4-এর মূর্ধন্যতে নতে বলছে অফেন্সের সংজ্ঞা। দেখেন এখানে 15 নম্বর সিরিয়ালে যা আছে এখানেও 15 নম্বর সিরিয়ালে তা আছে। আমি কিন্তু ভাই একটা লাইনও মুখস্থ করতে রাজি না, এবং আমার ক্লাসে কিন্তু কাউকে কিছু মুখস্থও করতে হয় না, সেটা আমার স্টুডেন্টরা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে মুখস্থ করতে হয় কিনা। তাহলে অফেন্সের সংজ্ঞা আছে 4-এর মূর্ধন্য নতে। আপনি যখন এইটুকু লিখবেন তখনও কিন্তু টিচার জাস্ট এটা দেখেই বুঝবে যে না আপনার আসলে অ্যান্সার করার অ্যাবিলিটি আছে। তো অফেন্সের সংজ্ঞা কি? অফেন্সের সংজ্ঞা দেখি ক্লাস কয় মিনিট হচ্ছে, ক্লাস প্রায় হয়ে গেছে 31 মিনিট, আধা ঘন্টার উপরে। ঠিক আছে, আর লম্বা করছি না। অফেন্সের সংজ্ঞা কি? অফেন্সের সংজ্ঞা হচ্ছে এটাই যে আপনি কোন একটা কাজ করবেন, যেই কাজটা কি হিসেবে বিবেচনা করা হবে? দণ্ডমূলক বলে বিবেচনা করা হবে। কোন একটা কাজ যদি দণ্ডনীয় অপরাধ, আইনে যদি কোনো একটা কাজকে দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত করা হয় তখন সেটাকে বলবো আমরা অফেন্স। এবং এরপরে বলছে ইন্টেনশন এবং মোটিভ বলতে কি বোঝানো হয়। ইন্টেনশন এবং মোটিভ বলতে কি বোঝানো হয়? ইন্টেনশন মানে হচ্ছে ইচ্ছা। ইন্টেনশন মানে কি? ইচ্ছা। যখন কোন একজন ব্যক্তি কোনো একটা ইচ্ছা পোষণ করে যে আমি এই ব্যক্তিটাকে মেরে ফেলবো, এবং সে অনুযায়ী যে কাজটা করে সেটাকে বলা হচ্ছে ইন্টেনশন। যেমন আমি মনে করলাম যে আপনি এবং আমরা দুজন একটা ব্যবসা করি, সো আপনাকে মেরে ফেলা দরকার। আপনাকে মেরে ফেললে কি হবে? আমি একা বিজনেস করতে পারবো, বিজনেসের 100% লাভ আমার কাছে চলে আসবে, কারণ এখন আমরা 50-50 লাভ করি। এখন দেখেন এই যে আপনাকে এই চিন্তা করে কি করলাম, আমি একটা ইন্টেনশন নিলাম যে আপনাকে আমি মেরে ফেলবো, এবং আপনাকে আমার বাসায় দাওয়াত দিলাম, এবং বাসায় যে ভাত দিলাম সেই ভাতের মধ্যে বিষ মিশিয়ে দিলাম। এই যে বিষ মিশিয়ে দিলাম এটাই হচ্ছে আমার ইন্টেনশন, আপনাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার জন্য। তার মানে ইন্টেনশনটা হচ্ছে কি? সেই ব্যক্তির ইচ্ছা, এবং ইচ্ছা অনুযায়ী যে কাজটা করে সেটা হচ্ছে ইন্টেনশন। এবং মোটিভ, মোটিভ বলতে কি বোঝানো হয়? বলছে ইন্টেনশন এবং মোটিভ বলতে কি বোঝানো হয়? মোটিভ হচ্ছে যেটা অপরাধের জন্য আমাকে উদ্বুদ্ধ করে। দেখেন তো, আপনাকে মেরে ফেলে আমার লাভ কি? আপনাকে মেরে ফেললে আমার লাভ হলো আমরা দুইজন মিলে যে বিজনেসটা করতেছি এখানে 50% করে শেয়ার থাকবে আমার দুইজনের বিজনেসের মধ্যে, তো আপনাকে মেরে ফেললে আমার 100% লাভ হবে। এই যে আমি একটা এই যে ইন্টেনশনের পর এই যে আমার একটা মোটিভ, যে মোটিভটা আমার ইন্টেনশনকে কি করছে? উৎসাহিত করছে যে না ওনাকে আপনি মেরে ফেলেন। তাহলে এই মোটিভটাই হচ্ছে কি আমাকে অপরাধে উদ্বুদ্ধ করলো। যে জিনিসটা আমাকে অপরাধে উদ্বুদ্ধ করে সেটাই হচ্ছে মোটিভ। এখন আমি যদি বলি যে এখানে আমার মোটিভ কোনটা, আমার মোটিভ হচ্ছে আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া, এবং আমার ইন্টেনশন হচ্ছে কি যে আমি খাবারে বিষ মেশালাম। তাহলে এইটুকুই হচ্ছে উত্তর। আর লাস্ট যে কোশ্চেনটা, যে কখন কখন কি হবে মোটিভটা প্রাসঙ্গিক হবে? যখন আমি চেষ্টা করব তখন মোটিভটা প্রাসঙ্গিক হবে। কিরকম? মনে করেন যে আপনার বাসায় আমি কাজ করি, কাজের ছেলে। তো এই যে আপনার বাসায় অনেক গরু আছে এবং অনেক খড় আছে, তো খেরের পাড়ায় যখন আমি আগুন লাগিয়ে দেওয়ার চিন্তা করব তখন সেটাই কিন্তু আমার মোটিভ। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে জাল দলিল তৈরি করা। দেখুন আমি আজকে একটা জাল দলিল তৈরি করছি। আমি জাল দলিল তৈরি করার মানে কি? এর মানে হচ্ছে যে আমার ইচ্ছা আছে এটা দিয়ে আমি কারো না কারো ক্ষতি করব। তাহলে এই যে ইচ্ছাটা, এই ইচ্ছাও কিন্তু এখানে মোটিভ। আরেকটা বিষয় হচ্ছে কি যে দেওয়ানি যে ক্ষতিগুলো আছে সেগুলো মোটিভ হিসেবে বিবেচনা করা হয়। যেমন মনে করেন আপনার বিরুদ্ধে একটা মামলা করবো যেটা আসলে কোনো প্রয়োজন নাই, তা আমি একটা মামলা করে দিলাম আপনার বিরুদ্ধে, অথবা আপনার মানহানি করলাম। এই বিষয়গুলোও কিন্তু কি মোটিভ হিসেবে বিবেচনা করা হয়, এবং এই মোটিভগুলো কিন্তু প্রাসঙ্গিক। আজকে মূলত ক্লাসে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার যে 3 নাম্বার যে তৃতীয় যে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ছিল সেটার দণ্ডবিধির প্রশ্ন নিয়ে আলোচনা এইটুকুই ছিল। ইনশাআল্লাহ আপনাদের চাহিদার ভিত্তিতে আবার আমি নতুন একটি ক্লাস নিব, নতুন করে সামনের যে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার যে প্রশ্নগুলো আছে 4 থেকে শুরু করে 16 পর্যন্ত সেগুলো অবশ্যই আলোচনা করবো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ। এবং আপনারা যদি এই ভিডিওগুলো রেগুলার দেখেন আশা করি আপনাদের বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হবে, এবং এটা কিন্তু জুডিশিয়াল পরীক্ষার জন্য কাজে দেবে, এবং যে পুলিশ ভাইরা আছেন তাদের জন্য কিন্তু এগুলো অনেক বেশি হেল্পফুল হবে। এবং আমাদের কোর্সে যদি ভর্তি হতে চান অবশ্যই আমাকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমার ফেসবুক আইডিটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো পরামর্শ নিতে লজ্জার কিছু নেই, কোনো কুণ্ঠাবোধ করার কিছু নেই, অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আমি অ্যাডভোকেট বিলাল খান জিম, গাজীপুর জজ কোর্ট থেকে।